আমি এ প্লাস পেয়েছি। আমি এ প্লাস পেয়েছি। আমি এ প্লাস পেয়েছি। আমি এ প্লাস পেয়েছি। আমার এই রেজাল্টে সবচেয়ে যে খুশি হতো, আমার সেই দাদু এই রেজাল্ট দেখে যেতে পারলো না। আমার দাদু আমার রেজাল্ট দেখে যেতে পারলো না। আগের 3 বারের রেজাল্ট দেখে সে অজ্ঞান হয়ে শেষ হয়ে গেছে। আরে বাবা, শুধু 3 বার কি শেষ? একবার না পারি দেখো 100 বার। আমি তো চেষ্টা করে যাচ্ছি। আমার বাবা এই তো আগের বার আমার বাবা আমাকে বললো তোর রেজাল্ট কি? আমি বললাম বাবা ওই যে পরশ, সে ডি পেয়েছে, তাকে সবাই ডায়মন্ড বলছে, ডায়মন্ড। তোর রেজাল্ট কি? আমি বললাম ওই যে শবনম ফারিয়া, সে তো বি পেয়েছে, তাকে সবাই বিউটিফুল বলছে। তোর রেজাল্ট কি? ওই যে আমিন, সে তো এ প্লাস পেয়েছিল, অ্যামেজিং বলছে। তোর রেজাল্ট কি? বাবা তুমি আমাকে ফ্যান্টাস্টিক বলতেই পারো। তবে আমি বলছি, সবাই এই যে আমাকে জিজ্ঞেস করে রনি পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা তো সবসময় ভালোই হয় বস, শুধু রেজাল্টটাই খারাপ হয়। তবে এই পরীক্ষা আসাতে আমার দারুণ একজনের সাথে পরিচয় হয়েছে। বাহ বাহ। পরীক্ষা আসলেই আমি জানি অনেকের আমার মতো যারা আছে তাদের পরিচয়টা হয় কার সাথে? বইয়ের সাথে। শবনম ফারিয়া, আপনার পায়ে কি স্যান্ডেল আছে? হিল? হ্যাঁ। সবসময় স্যান্ডেল পরেন তো? না, আমাকে বাড়ি থেকে বলেছে যে শবনম ফারিয়ার পা ধোয়া পানি খা। এই জন্য আমি চাই যে সবসময় আপনি পা যেন পরিষ্কার রাখেন। না, আমি আজকে সেটে অনেকক্ষণ খালি পায়ে হেঁটেছি। বুঝেছি, উনি চান যেন উনার পদধূলি নি। তবে আমি জানি সব জায়গায় যা হয় সেটাই উনি করবেন। সব জায়গায় এরকম একটা ট্র্যাডিশন আছে, এবং সেটা হচ্ছে উনি বলবে তোমার স্থান ওখানে নয় এখানে। মাঝে মাঝে আমরা পরীক্ষা শেষ করি, আর মাঝে মাঝে পরীক্ষা আমাদের শেষ করে দেয়। আজকে রেজাল্ট হতে চলেছে। আমাদের প্রিয় 3 জন পরীক্ষক রয়েছেন, তাদের জোরে জোরে হাততালি হয়ে যাক। ওকে, আমাদের এই 3 জন বিচারক অনেক কিছু সহ্য করবেন, কিন্তু তার আগে বলে রাখি, আমাকে যারা অবহেলা করেছেন যে রনি শেষ পর্যন্ত ওই 5 লাইনটা তুমি দেবে নাকি যে এ প্লাস পেয়েছি, পরে বলবো হ্যাঁ আমার রক্ত পরীক্ষা হয়েছিল, রক্তের গ্রুপ এ পজিটিভ। না, ওইসব ওল্ড কথাবার্তা রনি বলে না। রনির রেজাল্ট সবাইকে দেখানোর মতো। আমি এ প্লাস পেয়েছি, এই যে আমার এ প্লাস। আমি যে এ প্লাস পেলাম, আমার সবচেয়ে বড় আফসোস, এবার হার্ট থেকে বলি, বুকের ভেতর থেকে বলি। হ্যাঁ, আমার মায়ের খুব স্বপ্ন ছিল যে রনি একদিন এ প্লাস পাবে, ভালো রেজাল্ট করবে, পত্রিকার প্রথম পাতায় ওর ছবি থাকবে। কিন্তু আমার মা দেখে যেতে পারলো না, পারবেও না, কেউ পারবে না, কারণ পত্রিকার প্রথম পাতায় তো শুধুমাত্র মেয়েদের ছবি দেয়। এর জবাবদিহিতা করতে হবে। আমিন ভাই, এই যে পত্রিকার প্রথম পাতায় শুধুমাত্র মেয়েদের ছবি দেয়, কেন এই বৈষম্যটা? কেন আমি একটু জানতে চাই কেন? আমিও জানতে চাই কেন। ওকে, এবার আমিন ভাইয়ের কাছে প্রশ্ন। ভাই, আপনি এই যে সিনেমায় রেজাল্ট নিয়ে ফিরে আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, আপনি এরকম কতবার ফার্স্ট ক্লাস পেয়েছেন? একবারও পাইনি ছবিতে। না, এটা দারুণ লাগতো। মানে এটা আমাদের একটা সিনেমার খুবই একটা প্রাণ এবং দারুণ একটা অনুভূতি, এবং মাকে গিয়ে আমরা স্বপ্ন দেখতাম যে এইভাবে মাকে গিয়ে বলা, এটা আসলে প্রত্যেক পরিবারে একটা কালচার ছিল। ওকে, শবনম ফারিয়া, আপনার রেজাল্ট একটু জানতে চাই, কি রেজাল্ট আপনার? আমার মাকে গিয়ে বলতে হয় না, আমার মা উল্টা এসে বলতো বাবা মন খারাপ করো না, পরের বার ভালো করবে।
অ্যাকচুয়ালি ওইটাই এখানে বসে বলে পারফর্মারদের পরেরটা নিশ্চয়ই আরো ভালো হবে। ওটাই ছোটবেলা আম্মুর কাছ থেকে শিখেছি। ওকে, তুষার ভাই আপনার রেজাল্ট কেমন ছিল? আমার রেজাল্ট কখনোই কোনো সময় খুব একটা ভালো ছিল না। ভালো ছিল না? না, ওকে। আমি স্টুডেন্ট ভালো ছিলাম কিন্তু পরীক্ষা ভালো ছিলাম না। আমি সবসময় লাস্ট বেঞ্চে বসতাম এবং আমার বাবা যে কান ধরে বলতো তুই কেন লাস্ট বেঞ্চে বসবি? আমি বললাম সমস্যা কি, সবার তো একই বই আব্বা। ওকে, এই পাশে মূলত রয়েছে আমাদের ব্যাক বেঞ্চার্স, তাদের জন্য জোরে হাততালি। ফাইনাল এক্সামে যে হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তাকে দেওয়া হবে মার্সেলের পক্ষ থেকে 5 লাখ টাকা পুরস্কার। ফার্স্ট ক্লাস সেকেন্ড যে হবে তাকে দেওয়া হবে মার্সেলের পক্ষ থেকে 3 লাখ টাকা পুরস্কার। যে হবে ফার্স্ট ক্লাস থার্ড তাকে দেওয়া হবে মার্সেলের তরফ থেকে 2 লাখ টাকা। এবং বলে রাখি ফাইনালে যারা আসবে সবাই ফার্স্ট ক্লাস, সবার জন্য জোরে হাততালি। প্রত্যেকের জন্য মার্সেলের তরফ থেকে পুরস্কার থাকবে, প্রত্যেক এপিসোড উইনার পাবে পুরস্কার, তাদের জন্য জোরে হাততালি হোক। আজকে আমাদের দারুণ লাগছে, আমাদের কস্টিউম স্পন্সর যারা রেগুলার আমাদেরকে পোশাক দিয়ে আবৃত করেছে, ভালোবাসায় আবৃত করেছে, টাসেলো 12 ক্লদিং এবং বিগ শটের জন্য হাততালি হোক। আজকে পরীক্ষা দিতে প্রথমেই যে আসছে আমিনপুর পাবনা থেকে আরিফ আহমেদ। আসসালামু আলাইকুম জাজেস। রনি ভাই, এ মেন্টো, আজকে তোমাদেরটা নাই। আমাদের আমিন ভাই এমন একজন মানুষ, উনি কাউরে হেল্প করলে কেউ তারে থ্যাংক ইউ কয় না, কয় ভাই এইটা তুই কি করলি। ট্যাবলেট বাচ্চা চান্দু ওর অসুস্থ দাদিরে নিয়ে গেছে ডাক্তারের কাছে। দাদির প্রচণ্ড জ্বর আর গলা ব্যথা। ডাক্তার বলল দাদি মুখ খুলেন। কয় আর কই না বাবা, এই যাবো হেনা রনি, ওর এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতেও হাসতে আইসা কি সব মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি করে। আর ওই যে আমিন খান 2 বাচ্চার বাপ, তারপরেও ফারিয়ার সাথে কি সব করে, সি 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 সি। আর তুষার খান ওইটার কথা বাদই দিলাম, থাক বাবা এর বেশি আমি আর মুখ খুলতে পারবো না। এক বাস অ্যাক্সিডেন্ট করে নদীতে পড়ে গেছে। আচ্ছা, এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী অফিসার ওই বাসের ড্রাইভারকে জিজ্ঞেস করলো, বল বাস কিভাবে নদীতে পড়ছে? কই স্যার আমি জানি না। কই ভালো কইরা মনে কইরা তারপরে বল বাস কিভাবে নদীতে পড়ছে? কই স্যার সত্যি আমি কিছু জানি না। কই আমি ভালোই বলতাছি, বল বাস কিভাবে নদীতে পড়ছে? কই স্যার ওই দিন কন্ডাক্টর আসছিল না, বাস যখন নদীতে পড়তেছিল বিশ্বাস করেন আমি তখন পিছনে ভাড়া তুলতেছিলাম। একদিন আমাদের আমিন ভাই আর তার বউ এক মাজারে গেল। আচ্ছা, মাজারের সামনে বিশাল আকারের এক কুয়া ছিল। ওকে। ওই কুয়াতে 1 টাকার কয়েন ফালাইয়া যেই দুয়াই করে ওই দুয়াই কবুল হয়। প্রথমে আমিন ভাই গেল, যাই 1 টাকার একটা কয়েন ফালাইলো, ফালাইয়া দোয়া করে চলে আসলো। এরপর তার বউ গেল, যায় কয়েন ফেলতে যাবে এমন সময় সে নিজেই তপাস করে পড়ে গেল। এই দেখে আমিন ভাই আকাশের দিকে তাকিয়ে কইতেছে, এত তাড়াতাড়ি কবুল হয়ে গেল। এইখানে মধ্যবিত্ত কে কে আছেন? ভাই না, আমরা তো নিম্নবিত্ত। আমি সরি। আপনিও মধ্যবিত্ত? আল্লাহ আমারে মাফ করে দিও, আমি তাইলে এতদিন ভুল জানতাম। তাহলে আপনারা হাত তুলছেন কেন? হ্যাঁ আমি মধ্যবিত্তদেরই হাত তুলতে বলছি, ফকিন্নি দিন না। জানতাম এরকম কিছু হবে। তো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য বাজারে একটা কোম্পানিরই বিস্কুট ছিল, যার দাম ছিল 10 টাকা। প্রতি প্যাকেটে 12টা করে বিস্কুট থাকতো। আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম 6 জন, তাই কোনো সমস্যাই হইতো না, একদম সমান ভাগে ভাগ করা যেত। প্রত্যেকে 2টা করে ভাগে পাইতাম। হঠাৎ সব কিছুর দাম বাইরে গেল, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের কথা চিন্তা করে ওই কোম্পানি বিস্কুটের দাম বাড়ায় নাই, খালি 2টা বিস্কুট কমাই দিছে। হ্যাঁ, তাতে অবশ্য আমাদের কোনো সমস্যা হয় নাই, কারণ ততদিনে আমার বোনের বিয়ে হয়ে গেছে। কিছুদিন পর আবার সব কিছুর দাম বাড়লো, কোম্পানি তাও বিস্কুটের দাম বাড়ায় নাই, খালি আরো 2টা বিস্কুট কমাই দিছে। কি ভাবতেছেন এবার আমাদের সমস্যা হইতেছে? না, তাও না,
কারণ ততদিনে আমার দাদা আমাদের ছেড়ে চলে গেছে। তার কিছুদিন পর আবার সব কিছুর দাম বাড়লো, কিন্তু কোম্পানি এইবারও বিস্কুটের দাম বাড়াইলো না, খালি আরও 2টা বিস্কুট কমাই দিল। হ্যাঁ, এখন আমাদের সমস্যা হইতেছে, কারণ এখন আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, আর বিস্কুট থাকে 6টা, তাই ভাগাভাগি করতে এখন আমাদের সমস্যা হয়। হঠাৎ একদিন আমার দাদির বুকে ব্যথা উঠলো, দাদি আমারে 10 টাকা দিয়ে ওষুধ আনতে পাঠাইলো। এখন বিস্কুট খাওয়ার সময় দাদির অনেক মিস করি। থ্যাংক ইউ। ওপেনার ওপেনার ওপেনার, আমরা ক্রিকেট খেলায় যেমন ওপেনিং একটা জুটি চাই, যে ওপেনিং জুটি যদি ঠিকঠাক করে ইনশাল্লাহ স্কোর আজকে একবারে আকাশ ছুঁয়ে যাবে। ওকে, আমি এক কথাই বলি, তুমি যদি নেক্সট রাউন্ডে না যাও আমরাও তোমাকে মিস করব। শবনম ফারিয়া। হয় কি কোন এপিসোডের শুরুতে যদি ভালো পারফরমেন্স আসে তখন একটা এক্সট্রা এনার্জি চলে আসে, জি। মুড ভালো হয়ে যায়। সো আরিফ অলরেডি মুড ভালো করে দিয়েছে, আরিফ ভালো ছিল। কিশোর খান। ও একটা হাড়ি নিয়ে আসছিল, রসগোল্লার হাড়ি, আর প্রত্যেকটা রসগোল্লা আমাদের সামনে দিয়ে গেছে। খুব ভালো ছিল প্রেজেন্টেশন, খুব ভালো ছিল। মানে আমি খুব ভয়ে থাকি, কারণ যখন আমিনপুর বলছি আর যেই পাবনাটা বলছি তখনই ভয় থাকি, না জানি আজকে কি হবে। ওকে, পাবনা বাড়ি শুনলে লোকজন কি কি বলে যেন? পাবনা বাড়ি শুনলে প্রথমত বলে পাগল, সারা পাগল, ঠিক আছে। অথচ পাবনা কিন্তু আসলে পাগল না, পাবনা আমরা পাগল ঠিক করি। ওকে, আমি বলে রাখছি যে হাসিতে তুমি পাগল করেছো, এবং এই যে পাবনার লোকজন তোমার মতো একটা অস্ত্র পেয়ে, একটা হাসির ডাক্তার পেয়ে নিশ্চয়ই তারা গর্বিত, গর্বিত আমরাও। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, প্লিজ ফিরে যাও। ওকে, ও বসার পর শবনম ফারিয়া কি বলবে? আরিফ, বাড়ি যাওয়ার সময় রনি ভাইকে নিয়ে যেও। আমার পাশের সিটেই থাকে। পাশে থাকে না, নিয়ে যেও, মানে ওর খুব দরকার। আমার পাগলামি আপনার ভাল লাগে না? বলেন বলেন আগে বলেন যে আমার পাগলামি আপনার ভালো লাগে কিনা। পাগল মানে যারা এন্টারটেইন করে, পাগলামি করে, সেটা তো দূর থেকে দেখতে কাছে আসবে না, দূর থেকে করে। আমাদের 3জন বিচারকের জন্য জোরে হাত তালি। আমি শুধু বলবো, এখানে সবার উদ্দেশ্যে আমি শুধু বলবো, আমাদের 3জন বিচারক যা বলেন, যা করেন, যেভাবে চুজ করেন, সেটা অ্যাকচুয়ালি এই শোয়ের স্বার্থে আমাদের ভালোর জন্য। সো একটা জোরে হাত তালি। প্রত্যেক পারফর্মার 4র্থ রাউন্ডে এই শেষ এপিসোডে শেষ পারফরমেন্স দিতে যাচ্ছে। আমরা ফলাফল আজকেই জানবো কারা আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাবে। আজকে রেজাল্ট আউট হবে। আমি A+ যতই চিল্লাই না কেন, আজকে অ্যাকচুয়ালি আমাদের পারফর্মারদের রেজাল্ট। আমি যখন রেজাল্ট নিয়ে বাসায় ফিরলাম, আমার আব্বা আমার রেজাল্ট দেখে তো মাথা খারাপ। এই রেজাল্ট দেখে তো মনে হচ্ছে বক্সিং দিয়ে মুখ ফাটা ফেলি। আমি আব্বা তাড়াতাড়ি চলো, স্যারেরা এখনো যায় নাই, আসো। এটা কেন বললাম অ্যাকচুয়ালি বিচারকদের, আমাদের পরীক্ষকদের উদ্দেশ্যে বললাম, কারণ আজকে অনেক পারফর্মারের গার্ডিয়ান এসছে। আমাদের দুর্দান্ত একজন পারফর্মার, হাসি মুখে যে পারফর্ম করে এবং মানুষকে হাসাতে যে এক্সপার্ট, চট্টগ্রামের মেয়ে আসছে রাবিয়া জামান অ্যাঞ্জেলা। আমিন ভাই, আপনাকে একটা ওয়ার্নিং দেই। গবেষণায় দেখা গেছে নিজের ভুলে হাসলে আয়ু বেড়ে যায়, আর বইয়ের ভুলে হাসলে আয়ু কমে যায়। সুতরাং বইয়ের ভুলে কম কম হাসুন, আমরা যে ভুল করি বেশি বেশি হাসুন। বিয়ের পর একটা কমন প্রশ্ন সবাই করে, বাচ্চা কবে নিবেন? তো আমিও সেদিন তারেক ভাইকে জিজ্ঞেস করলাম যে তারেক ভাই বাচ্চা কবে নিবেন? তারেক ভাই আমাকে বলল যে শোন অ্যাঞ্জেলা, একটা বাচ্চা জন্মানোর পর প্রায় 1 বছর শুয়ে থাকে, ওর বসতে লাগে 6 মাস, হামাগুড়ি দিতে লাগে 6 মাস। আমি গরিব মানুষ, এত টাকা পয়সা আমার নাই যে 2 বছর আমি একটা মানুষকে শুয়ে বসে খাওয়াবো। আমিন
ভাইয়ের বউ তার ছেলেকে বলল, আচ্ছা। এই আপেল খাবি? না খাবো না। কলা খাবি? না খাবো না। কমলা খাবি? না খাবো না। একদম বাবার মতো হয়েছে, জুতা ছাড়া কিচ্ছু খেতে চায় না। একটা খরগোশের সঙ্গে একটা সজারুর প্রেম ছিল। খরগোশটা সজারুর সঙ্গে ব্রেকআপ করে দিল। আচ্ছা। খরগোশের থেকে জানতে চাইলাম যে কি ব্যাপার, ব্রেকআপ করলা কেন? খরগোশটা আমাকে বলল, সজারু যখন আমাকে হাগ করতো তখন আমার মুখে খোঁচা লাগতো। ভয় কাকে বলে? বলো বলো বলো। 4 বন্ধু একসাথে বাথরুমে গোসল করছে, একটা সাবান নিচে পড়ে গেল, কেউ তুলতে সাহস পাচ্ছে না। সেদিন ইস্তিয়াক ভাই ফারিয়া আপুকে বলল, আচ্ছা ফারিয়া তোমার বয়স কত? ফারিয়া আপু বলল, আমি 20টা বসন্ত দেখেছি। আর কতগুলো বসন্তে চোখ বুজেছিলে? আমিন ভাইয়ের বউয়ের সাথে আমিন ভাইয়ের তুমুল ঝগড়া চলছে। তো সেদিন আমিন ভাইয়ের বউ আমিন ভাইকে বলল, এই তোমার শার্টের লিপস্টিকের দাগ কোথা থেকে এলো? এই শুনে আমিন ভাই বলল, সেটা তো আমিও জানি না, তখন তো আমি শার্টটা খুলে রেখেছিলাম। আমিন ভাই মনে মনে বলছে শার্ট আপ। তো সেদিন রনি ভাই একটা কথা বলা টিয়া পাখি কিনতে গেল। যাওয়ার পর একটা টিয়া পাখি তার খুব পছন্দ হলো। Okay. দাম জিজ্ঞেস করলো, বলল 7 লাখ টাকা। রনি ভাই বলল যে কি ব্যাপার ভাই, এত দাম কেন? আরে ভাই এইটা স্পেশাল টিয়া পাখি, আপনি যদি ওর বাম পা তুলেন তাহলে সে আপনাকে আধুনিক বাংলা গান শোনাবে, যদি আপনি তার ডান পা তুলেন তাহলে সে আপনাকে পুরনো দিনের গান শোনাবে। এই শুনে রনি ভাই বলল, আচ্ছা আমি যদি ওর 2টা পা একসঙ্গে তুলি? আরে ভাই এই পাখিরে তো আপনি চিনেন না, তাইলেও আপনারে গালাগালি শোনাবে। দুর্দান্ত, মানে আরিফ আহমেদ ঠিক যে জায়গায় রেখে গেছে ওইখান থেকে শুরু, অসাধারণ, প্রত্যেক দিন একই রকম। ওকে, এইবার আমি বলবো যে হ্যাঁ, শবনম ফারিয়া তার সোলজার পেয়ে গেছে, যে হ্যাঁ পুরুষদের সাথে ফাইট করবার জন্য একজন দুর্দান্ত পারফর্মার। বলুন। ভালো ছিল অ্যাঞ্জেলা, খুব সুন্দর পারফরমেন্স ছিল, ফ্রেশ জোক ছিল, এবং আমি অ্যাঞ্জেলার আগের পারফরমেন্সগুলোর কথা মনে করছিলাম, ওর যে কনফিডেন্সে যে চেঞ্জটা এসছে এটা খুবই দেখার মতো, খুব ভালো। ওকে, তুষার খান। অ্যাঞ্জেলা খুব ভালো ছিল, খুব সুন্দর। তোমার আমি সবসময় আমরা প্রত্যেকেই দেখি যে এন্ট্রিটা কেমন হয়, এবং আমি বারবার ওই এন্ট্রি নিয়ে বিভিন্ন জনেরটা বলি। তোমার একদম ওখান থেকে শুরু করে এই পর্যন্ত আসা পারফরমেন্স, মানে একদম বরাবর অল থ্রু খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। ওকে, আচ্ছা, তোমরা কি আমাকে বাসায় যেতে দিবে না? বুঝলাম না। আমার তো মনে হয় আমার বাসার দরজা বন্ধ হয়ে যাবে। তোমরা যেভাবে আমাকে উপরে উঠাচ্ছ, আমার আর নিচে নামা লাগবে না, একদম উপরে চলে যেতে হবে। এইবার আমি বেঁচে গেছি, এইবার আমি বেঁচে গেছি, সব তোমার উপর দিয়ে গেছে। পারফরমেন্স অসাধারণ ছিল অ্যাঞ্জেলা, খুব এনজয় করেছি, এবং ফুল রক অন ছিল পারফরমেন্স, বিউটিফুল। ওকে, অ্যাঞ্জেলার একজন গেস্ট এসছে, প্লিজ অ্যাঞ্জেলা প্লিজ, কোথায় 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 আসেন প্লিজ, আসেন আসেন। হ্যাঁ, ওকে, রাবেয়া জামান অ্যাঞ্জেলার বড় বোন এসছে আজকে আমাদের মাঝে, আমরা অনেক খুশি হয়েছি। আমি আসলে রাবেয়া জামান অ্যাঞ্জেলার মা। মানে আপনি এত স্মার্ট দুইজন, মানে এত এই জন্য আসলে মিস্টেক করে ফেলেছি। ওকে, কেমন লাগলো সামনাসামনি দেখে একটু যদি বলেন। অসাধারণ, আসলে আমি আমার মেয়েটাকে একটা এত সুন্দর একটা জায়গায় দেখতে পাবো, এটা আমার জন্য আসলে অনেক গর্বের বিষয়। আমরাও যে অ্যাঞ্জেলার এত সুন্দর একটা আম্মুকে দেখবো এটা তো আমরা জানতাম না। ভালো থাকবেন, প্লিজ। ধন্যবাদ আপনাদেরকে। ওকে, মানে এইখানেই থামলে হবে না, এর পরের গ্রেডে
খেলতে হবে, কমেন্টস রেডি করতে হবে সেই গ্রেডে। আমি বলতে চাই যে একটু চাপার জোর আর একটু বাড়াতে হবে, একটু মাসেলটা ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। এবার এমন একজনকে ডাকবো ওস্তাদ গুরু লেভেলে লেভেলে খেলে দিতে আসছে মোহাম্মদপুর ঢাকা থেকে মেহেদী হাসান তরু। হ্যাঁ আসছি, হ্যাঁ ঠিক আছে। তুমি রিপোর্ট, হ্যাঁ আমিন আছে আমার সাথে আছে, আমরা একটা মিটিং আছে, তুমি মেল করে দাও। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সরি একটা ফোন চলে আসছে। আসলে জানেন তো বাংলাদেশে কিন্তু 2 ধরনের লেবার থাকে, আর হচ্ছে ডে লেবার আর হচ্ছে আমি কর্পোরেট লেবার। আপনি দেখবেন এই যে কর্পোরেট লেভেলে 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা করে, ঠিক আছে, এরপরে তাদের যেই বসের প্রেশার, অফিসে চিল্লাচিল্লি, এই পুরো কষ্টটাকে যদি এক কথায় বলি তাহলে কি বলবো? কি কর্পোরেট লেবার পেইন। আমির ভাই, এই রিসেন্টলি অফিসের যে ডেজিগনেশনগুলো আছে না, এগুলো শুনলে মনে হয় কি পারমাণবিক বোমা। ইডি, এমডি, সিইও, সিএফও, সিসি, থুথু, ওয়াকথু। সেদিন আমি লিফটে উঠলাম, একটা সুন্দরী আপু, জাস্ট লাইক ইউ বেবি, সাথে একটা বেবি নিয়ে উঠছে। আমি বললাম আপু সেকেন্ড না থার্ড? না না কি বলে, এটা আমার না, আমি তো বিয়েই করিনি। আমি বললাম আপু কোন ফ্লোরে যাবেন, 2 না 3 এইটা জানতে চাইছি। এই যে কোভিডের মধ্যে ওয়ার্ক ফ্রম হোম দিল না, হ্যাঁ সবাই তো শান্তি মতো কাজ করছেন, আমার লাগছে অশান্তি। আমি অফিসের কাজ করছি, বাসায় তরকারি কাটছি, রান্না করছি, কাপড় ধুইছি। অফিস দিচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, আর আমার বউ বলছে ওয়ার্ক ফর হোম। বউ থেকে মনে পড়লো, ফারিয়া না তোমার কথা না, তোমাকে বলছি। বউ থেকে মনে পড়লো অফিসের যে টেবিলের সামনে একটা পেপার ওয়েট থাকে না, ওইটা দেখলে আমার বউর কথা মনে পড়ে। আর ওইটার নিচে যে কাগজটা, ওইটা আমি সারাদিন ফরফর করি, উঠতে পারি না। আমি চিল একদম, অফিসে রিল্যাক্স, অনেক প্রেশার থাকে কিন্তু আমি রিল্যাক্স থাকি। একজন এসে আমাকে বলতেছে তরু ভাই এত রিল্যাক্স কিভাবে থাকেন? আমার একটা সিক্রেট আছে, প্লিজ একটু শেয়ার করেন না। আমি বললাম দেখেন, যেই ফাইল নিয়ে আসে আমি বলি সালাম সাহেবের কাছে যান। এত বড় অফিস, একটা না একটা সালাম সাহেব তো আছেই। আমি বললাম আচ্ছা আপনার কি সমস্যা বলেন তো? সালারপুত আমি সালাম সাহেব। ফারিয়াপু কর্পোরেট ড্রিঙ্কস কি জানেন? আর ফুড, রং চা, লেক্সাস বিস্কুট, যেই সময় যাবেন এইটাই হচ্ছে আপনার ড্রিঙ্ক। ওকে, এবার আসি ফার্স্টে যখন আমি কর্পোরেটে ঢুকি সবার প্রথমে কি নিয়ে কথা বলে? স্যালারি। আমাকে জিজ্ঞেস করছে আপনার এক্সপেকটেশন স্যালারি কত? তুষার আমি কাইন্দা দিছি। আমাকে জিজ্ঞেস করতেছে, সারা জীবন মুরগি চাইছি পাইছি ডিম, বাপের কাছে জুতা চাইছি দিছে মোজা। আমি বললাম আমার কোন এক্সপেকটেশন নাই, শুধু একটা অ্যামাউন্ট দিয়ে যেন নেক্সট মাসের স্যালারি আসা মাত্র আমি দেখে বলি ও শিট আবার স্যালারি চলে আসছে, গত মাসেরটা তো খরচই করতে পারি না। বেশ কিছুদিন চাকরি করার পরে হঠাৎ করে বস ডেকে বললো তরু তোমার ইনক্রিমেন্টের সময় হয়ে গেছে, তুমি ইনক্রিমেন্ট পাবা নেক্সট মান্থে। আমি তো খুশি, বন্ধু বান্ধব সবাই ট্রিট দিলাম, বাসায় গেলাম, বুয়া আনন্দিত। আমি যা তোর বেতন 1000 বাড়াই দিলাম। বুয়ার বেতন 1000 বাড়াই দিছি, পরে দেখি আমার ইনক্রিমেন্ট হচ্ছে 750 টাকা। ওগো এখানেই শেষ না, আরো আছে। বস এসে বলতেছে তোরো আপনার যে স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে এটা কারোর সাথে শেয়ার করেন না। আমি তো যে অ্যামাউন্ট দিচ্ছেন আমি তো আমার লোকে শেয়ার করতে পারতেছি না। আর খেয়াল করবেন মাসের প্রথম দিকে না অফিসে না একটা লাঞ্চের সময় গ্রান আসে, একদিক থেকে বিরিয়ানি, আরেক দিক থেকে রোস্ট, আরেক দিক থেকে খাসি। ঠিক 20 তারিখের পরে শুরু হয় মূলার গন্ধ, শুটকির গন্ধ। আর এরপরে যখন 28-29 তারিখ হয় যে কাউকে জিজ্ঞেস না না আমি লাঞ্চ করি না, দেখবেন সামনের ওই যে টোন দোকানটা আছে না, ওখানে চায়ের মধ্যে বনরুটি চুবাই খাইতেছে। এরপরে আরেকটা ডিপার্টমেন্ট আছে অ্যাডমিন, তোর কাছে কিছু চাইতে যান এমন ভাবে রিয়েক্ট করবে মনে হয় কিডনি চাইছেন। আমি বললাম আমার অ্যাডমিন ছিল ফারিন, আমি বললাম ফারিন কলম লাগবে। ভাইয়া কলম কলম কলম, এতবার কলম গেছে আমার শরীরে লোমই দাঁড়ায় গেছে।
ওয়াশরুমে গেলাম, দেখি যে টিস্যু নাই। আমার সিরিয়াস অবস্থা, আমি তাড়াতাড়ি করে দিলাম, ফারিন টিস্যুটা দেন তো। ও আমাকে একটা রিকোজিশন স্লিপ ধরাই দিছে। আমি এই অফিসে জয়েন করলাম 2020-তে। হ্যাঁ, তো তখন আমাকে একটা ল্যাপটপ দিছিল, ভালোই চলতেছিল, বাট লাস্ট মান্থে দেখি খুব বাজে অবস্থা। তা আমি ল্যাপটপটা নিয়ে ফারিনকে বললাম, ফারিন ল্যাপটপটা রিপ্লেস করা দরকার। ভাইয়া সেদিন আপনাকে ল্যাপটপ দিলাম। তাই বললাম, দেখো ফারিন, প্রথম যেদিন তোমার কাছে ল্যাপটপটা নিয়েছিলাম তখন আমার চোখে চশমা ছিল না, তবে আমার ঠিক মনে আছে তখন তোমার 32 ছিল। আর এখন যখন তোমাকে ফেরত দিচ্ছি, এখন চশমা হয়েছে, বয়স হয়েছে, বাট চোখ যদি ভুল না করে এখন তোমার 36+ মনে হচ্ছে। এই 4 বছর একটা ল্যাপটপ চলে? তুমি কি অন্য কিছু বুঝছো? দুষ্টু ছেলে। এরপর আরেকটা জিনিস আমরা শিখছি, মেইল করা। যাই হবে মেইল করে দেন, যাই হবে মেইল করে দেন। আমার এক কলিগ আসিফ, ও আসার সময় অফিসে আসার সময় অ্যাক্সিডেন্ট, তোর ও ফোন দিয়ে বললো বসকে যে আসিফটা অ্যাক্সিডেন্ট করছে, ও আইসিইউতে সেন্সলেস অবস্থায় আছে। খুব ইমোশনাল একটা ব্যাপার। বস বললো, ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে হাফ অ্যান আওয়ার পরে সেন্স আসবে। ও আচ্ছা আচ্ছা, নো ইস্যু, হাফ অ্যান আওয়ার পর একটা মেইল করে দিতে বললো। আমার পাসওয়ার্ডটা ইনকারেক্ট দেখাচ্ছে, তো আমি আইটিকে যেয়ে বললাম আমার পাসওয়ার্ডটা একটু রিসেট করে দেন। ভাইয়া একটা মেইল করে দেন না। আমি কই, আরে ভাই মেইলেই তো লগ ইন হতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, মেইলেও লগ ইন হতে পারছে না, আচ্ছা 2টো মেইল করে দেন। আর এই রিসেন্টলি অফিসে ইন্টার্ন আসে না, ইন্টার্ন, হ্যাঁ, ওরা তো এখন জেনজি ভাই, ওদের কথা বুঝি না, ওরা তো শর্ট ফর্মে কথা বলে। আমার একটা মিটিং ছিল, তো আমি চিন্তা করলাম একটা ইন্টার্নকে নিয়ে যাই। তো আমি আগের দিন টেক্সট করলাম, উই হ্যাভ এ মিটিং অ্যাট 11 AM। ও লিখলো ওটি। আমি কি ওটি? অপারেশন থিয়েটার? এভরিথিং ওকে? এজি। আমি ফোন দিলাম, হোয়াট ইজ ওটি? অন টাইম স্যার। ওকে, তাহলে এজি কি? অল গুড স্যার। আমি ফোনটা রেখে ওরে দিলাম ওয়াইএফ। ও আবার ব্যাক করছে, স্যার ওয়াইএফ কি? আমি কি ইউ ফায়ার্ড? পুরা কর্পোরেট অফিসকে মায়ের বাপ করে এই যে দেখেন। তরু আজকে প্রমাণ করে দিল, বস অলওয়েজ বস। একটা কথা আছে না, যে বাঘ যদি দোপা পেছনে যায়, 4 স্টেপ সামনে যাবার জন্য পেছনে যায়। গত 2টা এপিসোডে একটু পারফরমেন্সটা ডাল করেছিল, এখন মনে হচ্ছে ইচ্ছা করেই মনে করেছিল। মানে তোমার এক্সপেকটেশন আমরা যা চেয়েছিলাম তার উপরে দিচ্ছ, ফ্যান্টাস্টিক। শবনম ভারিয়া, বাহ, লা 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 আচ্ছা তরু, এদিকে আসো। রনি আশা পূরণ করতে না বললে আমি করে দিই তরুকে। একটু কাছে কাছে। না, আমি লাস্ট এপিসোডে তরু ভাইয়ের পারফরমেন্স মিস করেছিলাম, আমি অসুস্থ ছিলাম, আসতে পারিনি। কিন্তু তরু ভাই তো এই এপিসোড দিয়ে সেরকম পারফরমেন্স দিয়ে সেটা পূরণ করে দিল। খুব ভালো ছিল, খুব ভালো। তরু যখন আসে তখন মনে হয় না যে ও কোনো প্রতিযোগিতায় আসছে, পারফরমেন্স করতে আসছে এবং এক বোম ফাটাই দিয়ে চলে যায়। ওটা আমার খুব ভালো লাগছে, যে রিকুইজিশন স্লিপ ধরা দিচ্ছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আচ্ছা, বুঝলাম না যে পেপার ওয়েট কি কোনো কাজ করলো না? পেপার ওয়েট থাকতে আপনি কিভাবে ফরফরালেন আমি সেটা বুঝছি না। আজকে সেটে আছে না পেপার ওয়েট? সেটা দাদা একটু আসেন 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 একটু আসেন আসেন। ওকে
ওকে, আমি শুধু আমার জীবন থেকে একটা অভিজ্ঞতা শেয়ার করি। এই যে ছেলেটা এখান থেকে দৌড়ায় আসলো না, অল কমেন্টস গুড, তাই এ জিতো তাই। আর যদি কমেন্টস ব্যাড হতো তাহলে আপনার সন্তানকে ওই দিক দিয়ে খুঁজেও পাওয়া যেত না। এবং সে বলতো না যাওয়া ঠিক হবে না, ও প্লিজ কাছাকাছি আসেন, কাছাকাছি আসেন। ওকে, এই হচ্ছে পেপার ওয়েট, যার কারণে উনি শুধু ফরফর করেন। আমি শুধু আপনাকে বলতে চাই, আমি এটা বলবোই, আমি এমনি ডেকে আনি, আমি বলতে চাই লাভ ইউ ভাবি। না 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 বলেন না, আমি এটা করতাম, আমি এটা বললাম, আমি অ্যাকচুয়ালি আমি কেন বললাম, কেন প্রথম রনি ভয় পাইল। রনি খালি ফরফর হয়, পেপার ওয়েট, অরিজিনাল পেপার ওয়েট, অরিজিনাল পেপার ওয়েট। রনি আমি বলি অ্যাকচুয়ালি যে হিংসাত্মক জায়গা থেকে আমিও এটা করতে চেয়েছি, এই একই মস্তিষ্ক ভাবির মাথায় কাজ করেছে। এতগুলো যোগ হয়েছে, এতগুলো যোগ হয়েছে, এত এই সেই, কোনো জায়গায় ভাবি আটকায়নি। ভাবি শুধু ওখান থেকে বসে ভাবছে লাভ ইউ বেবি বললো। ভাবি মিথ্যা বলবেন না, আমি ওখান থেকে তাকাই দেখতেছি ভাবির কি রিয়াকশন, লাভ ইউ বেবি বললো। এই যে লাভ ইউ বেবি বললো, কিভাবে আপনি মেনে নিতে পারছেন বলেন, সত্যি বলেন। চাই ফারিয়াপুর হাত ধরো। প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন সফল নারী থাকে। আজকের তরুর পারফরমেন্স সেটা বোঝা গেল। এক লাইন বলে ফেলেন যে আপনার হাজবেন্ডের পারফরমেন্সে আপনি কত দিবেন 10-এ? হ্যাঁ বলেন বলেন বলেন, হ্যাঁ 10-এ 10-এ 10। ওকে আজা, তুমি তোমার বাবাকে নিয়ে কতটা প্রাউড ফিল করো? অনেক বেশি। কেন? জব করে, ভালো স্যালারি, তাই? জি। পুরো পরিবার ওখানে গিয়ে বলবো। হ্যাঁ ওকে, আজকে দুর্দান্ত আমাদের এপিসোড, এবং এই এপিসোডে আমাদের পরিবারের লোকজন বাড়ছে। স্যালুট প্রত্যেকটি কমেডিয়ানের ফ্যামিলির সবাইকে। লাকি সেভেন, আমাদের কপাল খুলে গেছে, ভাগ্য খুলে গেছে। মার্সেলের জন্য জোরে হাততালি। লড়াকু সৈনিক পিছনে আছে, কিন্তু তার আগে বলছি, এই সামনে যারা বসে আছে, আমরা কমেডিতে তো প্রত্যেকে চ্যাম্পিয়ন, পড়াশোনায় তো একজন গভর্নমেন্ট অফিসার। আচ্ছা, আমি শুধু তারেক অনেকদিন পর দেখলাম, তারেক রেজাল্ট কী ছিল? তুমি অনেক বুদ্ধিমান, তোমার পারফরমেন্স এখনও লেগে আছে, পড়াশোনায় কেমন ছিল একটু জানতে চাই। না, মোটামুটি ভালো। আমি ভার্সিটিতে হচ্ছে, আমি ভার্সিটিতে পড়েছো? বিশ্বাস করেন, এই যে একটা কমেডিয়ানকে বলা যে তুমি কিসে পড়েছো, আমাকে তো শুরুর দিকে প্রথমে জিজ্ঞেস করতো তুমি তো পড়াশোনা করেছো নাকি বাবা। এটা কিন্তু একটা কমেডিয়ানকে মানে এটা কিন্তু দরকার আছে। হ্যাঁ ওকে বলো। হ্যাঁ ভার্সিটিতে হচ্ছে, মানে এমনি স্কুল কলেজে এত ভালো না, ভার্সিটিতে যে ফার্স্ট ক্লাস থার্ড আর কি। মেরু রেজাল্টটা না জিজ্ঞেস করি, দু একটা ব্যতিক্রম থাকে। আমিও পাবলিক ইউনিভার্সিটি পড়তাম। ও আচ্ছা, কোন ইউনিভার্সিটি? নিশ্চয়ই কোনো একটা হ্যাপি ইউনিভার্সিটিতে। রাজশাহী ইউনিভার্সিটি। আরে কি মিল! এবং নিশ্চয়ই সেই ইউনিভার্সিটির সবচেয়ে দুর্দান্ত কোনো সাবজেক্টে দিবে পড়তে। একই ডিপার্টমেন্ট। ইশতেক ভাই একটু জানতে চাই, ভাবতেছে আমি এত ভালো স্টুডেন্ট, আমি একটা বেসরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। ওকে, মানে অনেক টাকা পয়সার বিষয়। হ্যাঁ বুঝতে হবে, এটাই তো দরকার। পড়োস, গভর্নমেন্ট জব তো এমনি পাওনি, একটু বলো। এই তো ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম ব্যাংকিং ডিপার্টমেন্টে। ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে আপনার বিবিএ এবং এমবিএ কমপ্লিট করা ছিল। তাই বলে আপনার মেধার পরিচয় এইভাবে দিতে হবে না, রেজাল্ট না। আমি শুধু বলতে চাই যে আপনি একটু মনে করে বলেন কত সালে দিয়েছিলেন, কত সালে এসএসসি বলেন। আমার এসএসসি এবং ইঞ্জিনিয়ারিং দুইটাই আমার ফার্স্ট ক্লাস ছিল। ওকে, এবং বলে রাখি তিনি সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পড়েছেন যেখান থেকে হানিফ সংকেত একই জায়গা থেকে পড়েছেন। হানিফ সংকেত আর আপনি মোটামুটি সেম ব্যাচ নাকি? না না, একটু কম বাড়া। হানিফ সংকেত ছোট ভাই, সাইফুল ভাই বলে ডাকে। ওকে হ্যাঁ, একটু বলো। হ্যাঁ তুমি বলো। আমি ফিনান্স অ্যান্ড মার্কেটিং এ মেজর এন্ড বিবিএ এমবিএ দুটোই করার। ওকে, প্রিয় দর্শক, এটা আপনাদের জন্য একটু বলছিলাম যে আপনাদের সন্তানকে যদি আপনি বলেন যে কমেডি করে লাইফ নষ্ট করিস না, পড়াশোনা কর, আপনাদের জন্য এটাই আসলে একটু মেসেজ যে আমরা পড়াশোনা করেছি, এর পাশাপাশি আমরা একটু ফান করেছি, গান করেছি, যে যা করেছি। সো এটার জন্য পড়াশোনার বরং ক্ষতি হয় না, বরং পড়াশোনার আরও
উপকারী হয়। একটা জোরে হাত তালি দেন। ওকে, আমরা এতক্ষণ কথা বলছিলাম আর ওইদিকে একজন বলছে স্কোর কাকে বলে, স্কোর দেখিয়ে দেব। চট্টগ্রামের ছেলে আসছে সুস্মিত দে। কেমন আছেন সবাই? আছি ভালো। সবাই আমার হাসির অনেক প্রশংসা করে। হ্যাঁ, আমার এই হাসিটা না খুশির থেকে আসে না, ভয় থেকেও আসে না। আসে আমার এই হাসিটা আসে লজ্জা থেকে। আমি অনেক লাজুক, আচ্ছা, ছোটবেলা থেকে আমি অনেক লাজুক। আমার এই লজ্জা নিয়ে না অনেক কাহিনী আছে, কিন্তু এগুলো আমি কাউকে বলতে পারি না লজ্জায়। লজ্জা জিনিসটা যদি সুপার পাওয়ার হইতো, আমার নাম হইতো লজ্জা ম্যান, কিন্তু আমি কাউকে বাঁচাইতে পারতাম না লজ্জা। আমার সব থেকে প্রিয় গাছ হচ্ছে লজ্জাবতী গাছ। যদি কোনো দোকানে মহিলা দোকানদার থাকে, চার দোকানে, আমি ওখানে সব সময় রং চা অর্ডার দিই। আমি না মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না, অন্যান্য দিকে তাকিয়ে কথা বলতে হয়, তখন আবার মেয়েরাই লজ্জা পায়। একবার আমি বাইক চালাই যাচ্ছিলাম, হেলমেট আনতে ভুলে গেছি। আমাকে ট্রাফিকে সে আটকাইলো, আটকায় বলল, আপনি এদিকে আসেন, আপনার লজ্জা করে না? আপনি শিক্ষিত হওয়া সত্ত্বেও হেলমেট ছাড়া রাস্তায় বাইক নিয়ে বেরোইছেন। আমি বললাম, স্যার লজ্জা তো করে স্যার, লজ্জায় স্যার মাথা কাটা গেছে স্যার। তখন আমাকে ট্রাফিক এসে বলল, যদি লজ্জাই করে তাহলে হেলমেটটা পরে বেরোলেন না কেন? আমি স্যার কি যে বলেন, কাটা মাথায় আমি হেলমেট খুঁজে পাই। আমি লাজুক কারণ আমার বাবা লাজুক। আমার বাবা যদি লাজুক না হতো, আমার বয়স আরো 3 বছর বেশি হইতো। আমি এতটাই লাজুক, আমি নিজের বাসায় ভাত ছাড়লে একবারই খাই, দ্বিতীয়বার চাই না, যদি কিছু মনে করে। আমি নিজে একলা রুমে থাকলেও গামছা পরে তারপর প্যান্ট পরি, কারণ দেয়ালের যদি কান থেকে থাকে চোখও তো থাকতে পারে। আমি নিজের লজ্জাকেই ভয় পাই। আমি নিজের লজ্জাকে এতটা ভয় পাই যে আমার বাসার বাথরুমে কোনো আয়না নাই, কারণ জামা কাপড় ছাড়া নিজেকে দেখে ফেললে তো আমি লজ্জায় মরেই যাব। আমি টিভি দেখতে লজ্জা পাই। একবার টিভিতে আমি দেখলাম অ্যানিমেল প্ল্যানেটে পশু পাখি কিভাবে বংশ বিস্তার করে সেটা দেখাচ্ছে। আমি বাসার কেবল লাইনই কেটে দিছি। আমি এতটা লজ্জা পাই, আমি যখন ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন দিই, ওখান থেকে যখন বলে প্রশিক্ষণের সাথে আপনার কলটি রেকর্ড করা হতে পারে, আমি লজ্জায় ফোনটা কেটে দিই। আমিন ভাই, আমি খালি বাংলায় লজ্জা পাই না, গার্লফ্রেন্ডের সাথে থাকলে রাতের বেলা আমি ইংরেজিতেও লজ্জা পাই। আমার গার্লফ্রেন্ডের সাথে এই লজ্জার কারণে না রোম্যান্স করতে পারি না। আমি একবার গার্লফ্রেন্ডকে ফোন দিছি, ফোন দিয়ে বলছি, জান তোমার তিলটা না অনেক সুন্দর। আমাকে তখন আমার গার্লফ্রেন্ড বলে, কোন তিলটা? আমি লজ্জায় ফোনটা কেটে দিছি। আমার সেই গার্লফ্রেন্ড আমার এসে বলে যে বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যেতে, আমি লজ্জায় আর যেতে পারিনি, সে আমার এক্স হয়ে গেছে। শেষমেশ লজ্জার মাথা খেয়ে আমি বিয়েটা করেই ফেলছি। আচ্ছা, বিয়ের দিন আমার বউ সবার সামনে আমার পা ধরে প্রণাম করছে। আমি বিব্রত বোধ করছি, আমি কি করব বুঝতে পারিনি। লজ্জায় আমি আমার বউয়ের পা ধরে প্রণাম করে ফেলছি। বিয়ের পর আমি আর আমার বউ গেছি শ্বশুর বাড়ি ঘুরতে। তো ওখানে গিয়ে আমি একটা অদ্ভুত সমস্যায় পড়ছি। আমি দেখলাম ওখানে থাকার জায়গা নিয়ে একটা সমস্যা আছে। তো সমস্যাটার সমাধান এই দাঁড়ালো যে রাত্রেবেলা আমাকে আমার শ্বশুর মশাইয়ের সাথে ঘুমাইতে হবে। আমি তো লজ্জায় কিছু বলতে পারলাম না। রাতের বেলা আমি আমার শ্বশুর মশাই এক বিছানায় শুয়ে আছি। হঠাৎ করে রাত্রেবেলা আমি শুনি চুরির আওয়াজ। আমি মনে করলাম আমার বউ নাকি আমাকে কোনো ইশারা করতেছে। আমি উঠলাম, বের হলাম, এদিক ওদিক দেখলাম, কেউ নেই। আবার গিয়ে শ্বশুর মশাইয়ের পাশে শুয়ে পড়ছে। কিছুক্ষণ পর আবার শুনি চুরির আওয়াজ। আমি আবারও উঠলাম, গেলাম, এদিক ওদিক তাকালাম, কেউ নেই। তৃতীয়বার চুরির আওয়াজ শোনা মাত্র আমার শ্বশুর মশাই বললো, বাবা তুমি আর উঠিও না,
ওটা চুরির আওয়াজ না, গোয়ালের গরুর শেকলের আওয়াজ। লজ্জায় আমি সারা রাত ঘুমাইতে পারিনি। রনি ভাই, দুঃখের কথা আমি আর কি বলবো ভাই, লজ্জায় না নিজের বউয়ের সাথেই ঠিকঠাক কথা বলতে পারি না। নিজের বউকেই আমি আপু আপু বলে ডাকি। আর আমার বউ এই আপু ডাকা জিনিসটা এত সিরিয়াসলি নিছে যে সে আমাকে ভাইয়ের মতো ট্রিট করে। আমাকে প্রেগনেন্সির নিউজটা এমন ভাবে দিছে যে আমার লজ্জায় মাথা কেটে যাওয়ার মতো অবস্থা। কি বললো? আমার বউ আমাকে এসে বলে, আপনি মামা হতে চলেছেন। আর বাচ্চা হওয়ার পর আমি নিজের ছেলেকে ভাগিনা ডাকা শুরু করে ফেলছি লজ্জায়। লজ্জা নিয়ে আসলে আমার আর অনেক কিছু বলার ছিল, কিন্তু আমার না লজ্জা করে। যার যার টেলিফিল্ম আছে বুক ভরা ভালোবাসা, শুধুমাত্র তার বুকেই জায়গা হয়নি সুস্মিতের, বাকি সবার বুকে জায়গা হয়েছে। মানে আমি একটু বলি ভাই, এই এপিসোডটা যে জায়গায় উঠলো, তরু ভাইয়ের পর দম নিয়ে এসে পারফরমেন্স করা, সেটা খুবই ডিফিকাল্ট এবং অসাধারণ। সুস্মিতের পূর্ণ দৈর্ঘ্য স্বপ্ন দেখা নিষেধ। লজ্জা লাগে, লজ্জা লাগে। তুমি আজকে সবার লজ্জা ভেঙে দিয়েছো। মানে আমার কাছে মনে হচ্ছে পূর্ণ দৈর্ঘ্য একটি চলচ্চিত্রের মতো একটা পারফরমেন্স দেখলাম, সুপারহিট ফিল্ম দেখলাম। অসম্ভব সুন্দর একটা ছোট্ট সাবজেক্টকে কিভাবে এত সুন্দর ঘুরিয়ে পেঁচিয়ে এত সুন্দর প্রেজেন্টেবল করা যায়। এবং তোমার মধ্যে আজকে যে জেদ দেখেছি, যে আমাকে ফাইনাল সুপার 6-এ যেতেই হবে, এই জেদটা খুব বেশি তোমার পজিটিভ সাইন ছিল, এবং যেটা তোমাকে পারফরমেন্সটা অনেক অনেক ব্রাইট করেছে। সত্যি কথা বলি, তোমার আগের পারফরমেন্সগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু তোমার জেদটা ছিল না। আজকে এই জিনিসটা তোমার মধ্যে আমি দেখছি, এই পজিটিভ সাইনটা, এটা কন্টিনিউ করো, তাহলে সুপার 6-এ তোমাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। আচ্ছা, আমি ভাই যা বললো ঠিক 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 ছিল নাকি আবার এডিট? না, ওর ভিতরে যেটা ছিল ওটা জেদ না, লজ্জা। ওকে, শবনম ফারিয়া। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। অ্যান্ড আগের এপিসোডে সবাই খুব আমাকে নিয়ে বলছিল আমি কেন আনহ্যাপি। আমি এই ধরনের পারফরমেন্স চাই। লাস্ট পারফরমেন্সটা বা এইটা হচ্ছে এই লেভেলে আসার পরে এভাবে পারফরমেন্স করা উচিত। আমি বলছিলাম তুষার ভাইকে যে আমার গালের এই দুই জায়গায় ব্যথা করছে, পরপর দুইটা এরকম পারফরমেন্স, সো গুড। একটা সত্য শব্দ, মানে ছোট্ট একটা শব্দ, লজ্জাকে নিয়ে যে এত কিছু হতে পারে, এবং সেটা মানে দম ফাটানো। সুস্মিত এক্সিলেন্ট। ওকে, প্রিয় দর্শক, শুধু আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যারা বলেন যে লজ্জা থাকলে কিচ্ছু হয় না, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ, একটা উদাহরণ হয়ে থাকলো যে লজ্জা থাকলে হয়। অসাধারণ, অসাধারণ। থ্যাংক ইউ। প্লিজ। ওকে, দুর্দান্ত পারফরমেন্স দেখলাম। এই শ্যুট শেষ করার পর আমরা আমাদের ফ্যামিলিতে ফিরি, যেখানে থাকি সেখানে আমাদের মাথায় আর এই সময়টায় কিচ্ছু থাকে না, শুধুমাত্র হাসো, ওইটা দারুণ, ওইটা দারুণ, ওইটা দারুণ, আর মাথার মধ্যে থেকে ওই একটা কথা যাই না। কোন কথাটা? যেটা অলরেডি সবার মুখস্থ হয়ে গেছে, সবার সবার সবার, সেই কঠিন ইনফরমেশনটা আমি নাচতে নাচতে বলবো। কিন্তু তার আগে ইনফরমেশনের প্রথমটাকে বলে নিই। প্রথম ইনফরমেশন যেটা সবার মাথায় থাকে, সেই প্রথম ইনফরমেশনটা হচ্ছে শবনম ফারিয়া সিঙ্গেল। এবং দ্বিতীয় যে ইনফরমেশনটা আছে সেটা আমি বলবো। ওকে, যার নাম জাহিদ, যার বাবার নাম শাহাবুদ্দিন, আর যার মার নাম মরিয়ম, আসছে
জাহিদুল ইসলাম। আমি আজকে সবার সামনে এনটিভিতে আমার মাকে একটা স্পষ্ট কথা বলে দিতে চাই যে আম্মু, আমি যদি 2 বার কল না ধরি তার মানে এই না আমি মারা গেছি। আমার মা খুব পজিটিভ মানুষ, নেগেটিভ জিনিস নিয়ে। দেশে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে আমার মা ভাবে ওই গাড়িতে আমি ছিলাম। শুধু টেনশন করে, অতিরিক্ত টেনশন করে। আমার মা এত টেনশন করে যে আমার মা টেনশন কমানোর জন্য একটা ওষুধ খাইতেছে, এখন ওই ওষুধ খেয়ে টেনশন করতেছে টেনশন কমবে কিনা। এই চশমাটা আমি নিতাম না, আমার মায়ের টেনশনের জন্য নিছি। আমি জাস্ট বলছিলাম, মা টিভি কি আমি একাই ঘোলা দেখতেছি না টিভি ঘোলা? তো বাবা টিভি তো ক্লিয়ার, তো চোখ তো শেষ। পরের দিন আমার চোখের ডাক্তারের কাছে নিয়ে গেছে, মহিলা ডাক্তার। এই পাশে আমি আর মা। আমি আগে বলে আমি চশমা পছন্দ করি না। আমার ধারণা ছিল যারা চশমা পরে এদের চরিত্র ভালো না, এরা ভণ্ড। আমি আজ 2 বছর ধরে চশমা ব্যবহার করতেছি, আমি এখন বুঝছি আমার ধারণাটা সঠিক। ডাক্তারের কাছে গেল, ওই পাশে মহিলা ডাক্তার, এই পাশে আমি আর আম্মু। কয় কি হয়েছে? আমি বললাম একটু ঘোলা দেখতেছি। আমার মা পাশ থেকে বলতেছে ও তো চোখের পাওয়ার চলে গেছে। আমার মার প্রকৃতিটা আমি বলি, আমার মা মুখে যা আসে বলে দেয়, কিছু বুঝুক আর না বুঝুক। আমি বললাম ম্যাডাম একটু চোখে ঘোলা দেখতেছি। কয়দিন থেকে? আমি বললাম এই গতকাল রাতে খেয়াল করছি। আপনারা দেরি করে ফেলছেন, আরও আগে আসা উচিত ছিল। আমার মা পাশ থেকে বলতেছে ম্যাডাম আমরা দেরি করি নাই, আমাদের সিরিয়াল 1 নম্বরে ছিল। আমি বললাম এখন কি করতে হবে? ড্রপ দিতে হবে। আপনারা তো জানেন আমি একটু টাউট আছি। আমি বললাম ম্যাডাম এটা চোখ না বল যে ড্রপ দিব? দেখুন ডাক্তারও টাউট আছে। হ্যাঁ বল, আই বলে ড্রপ দিতে হবে আর চশমা নিতে হবে। আমি বললাম প্লিজ চশমা দিয়েন না, আমার ওষুধ আরও বাড়াই দেন, তবে চশমা দিয়েন না, আমি এতটা ঘোলা দেখি না। তাই নাকি? এই লেখাটা পড়েন তো। তো আমি লেখা দেখলাম যে লেখা আছে বিপদের সময় সম্রাট আকবর জাঙ্গিয়া পড়তেন না। তো আমি বুঝছি এটা একটা টেস্ট পাস করতে হবে। আমি পড়ছি বিপদের সময় সম্রাট আকবর জাঙ্গিয়া পড়তেন না। সম্রাট আকবর জাঙ্গিয়া না পড়ার কারণে আপনাকে চশমা পড়তে হবে। আমি বললাম ম্যাডাম প্লিজ চশমা দিয়েন না, আমি অতটা ঘোলা দেখি না, মজা করছি আপনার সাথে। আমি দেখতে পাচ্ছি আপনার চুলগুলি খুবই সুন্দর, ঘন কালো। আমার মায়ের সামনে আবার বলতেছে আপনি কি আমার সাথে ফ্লার্ট করতেছেন? আমার মা পাশ থেকে বলতেছে হে হে ও বাসা ভাড়া দিতে পারে না, ফ্লার্ট করবে কেমনে? আমি তাড়াতাড়ি চশমার ওষুধ নিয়ে চলে আইছি, বের হয়েছি। আমার মা ধরছে কিরে এই মহিলা কি তোর আগে থেকে চিনে? ফ্লার্ট করার কথা কেন কইছে? আমি বললাম মা এই ফ্ল্যাট মানে ওই ফ্ল্যাট না, এই ফ্ল্যাট মানে মিথ্যা কথা বলা। কয় তুই তোর বাবার মতো হইছস, তোর বাবু আমার আব্বা আমার লগে ফ্ল্যাট করে আমার বিয়ে করছে। এক তো মুখে যা আসে তা বলে, তার উপর অনেক হিসাব করে, সব কিছুর হিসাব রাখে। আমার ছোটবেলা একবার কাজ হয়েছিল, আমার মা আমার জন্য 30 টাকা দামের একটা সিরাপ আনছে। অর্ধেক খাওয়ার পর আমার কাজ ভালো হয়ে গেছে, আমি টেবিলের উপর রাখা দিছি। আমার এসে ধরছে কিরে বাকিটা খাস না কেন তুই? বললাম মা আমার কাজ ভালো হয়ে গেছে। ভালো হলে কি হয়েছে? টাকা দিয়ে কিনছে না এটা? বললাম মা আমার তো কাজ ভালো হয়ে গেছে। এটা বলার পর আমার গলা চেপা ধরছে, আমি কাশা শুরু করছি। কয়বার কাশাস? আমি কই হ্যাঁ খা। আমার মা ব্যাংকে ডিপিএস করতে গেছে, ম্যানেজারকে গিয়ে বলে 500 টাকা ডিপিএস করবো, কত টাকা করে লাগবে? 500 টাকা ডিপিএস, 500 টাকা করে লাগবে। প্লিজ 50 টাকা কম রাখেন। আর আমার মায়ের একমাত্র লক্ষ্য হচ্ছে ঘুম থেকে উঠে আমার রুমে ফ্যান অফ করে দেওয়া। তার জন্য টার্গেট একটাই, তুমি 10টা বাজে ঘুমা 6টা বাজে উঠে যাও, 10টা বাজে ঘুমা 6টা বাজে উঠে যাও। তো একদিন আমি আম্মুরে সারপ্রাইজ দেওয়ার জন্য 6টা বাজে উঠে গেছি। তো আম্মু অজু করে আমার রুমে আসছে, এসে দেখে আমি সজাগ। বদমাইশ, সকাল 6টা বাজে তুই এখনো ঘুমাস নাই? যাওয়ার আগে ফ্যান বন্ধ করে দিয়ে গেছে। দশটার পরে আর লাইট জ্বালানো যাবে না, শুধু লাইট অফ করে দেয়, শুধু লাইট অফ করে দেয়। একদিন দেখি কিচেন রুমে লাইট অফ করে দিছে। আমি বললাম কিচেন রুমে লাইট অফ করছে কেন? আগুনের আলো আছে তো ওটা দিয়ে হবে। একদিন দেখি বাসার মেইন সুইচ অফ করে দিছে। বললাম মা মেইন সুইচ অফ করছো কেন? কয় ওটার মধ্যে একটা লাল লাইট জ্বলতেছিল। একদিন দেখে রাত 11টা বাজে আমার রুমের লাইট এখনো জ্বলতেছে। আমার তো ধরছে কিরে তোর রুমের লাইট এখনো জ্বলে কেন? বললাম মা আমি পড়তেছি। তো বই কই?
বললাম মা মোবাইলে পড়তেছি। তো লাইট জ্বলতেছে কেন? বললাম মা অন্ধকারে মোবাইল টিপলে চোখ নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে দেখে আমার টেবিলের উপরে লাইটার। কিরে তোর রুমে লাইটার কেন? বল তুই কি সিগারেট খাস? বললাম না মা আমি সিগারেট খাই না। সত্যি করে কও তুই কি সিগারেট খাস? বললাম মা আমি সিগারেট খাই না। কয় আমার মাথায় হাত দিয়ে বলতো সিগারেট খাস না। বললাম মা তোমার মাথায় হাত দিয়ে বলছে আমি সিগারেট খাই না। আমার মা তারপরে বিশ্বাস করে না। কয় তুই কি আমার সাথে ফ্লার্ট করতেছস? দাঁত সত্যি ব্যথা হয়ে গেছে। এত হাসা এত Too হাসা much, যায়, too much. এত হাসা যায়। টু মাচ। ইটস নট ফাইনাল। এটা ফাইনাল এপিসোড না। তোমরা কি করতেছো? এগুলো ঠিক না। এই যে তরু, এই যে সুস্মিতে, এই যে হৃদয়, এগুলো করবা না, ওকে? দাঁত ব্যথা হয়ে যাবে, দাঁত যদি পড়ে যায় দায়িত্ব তোমাদের। ডাক্তার তো আমি আছি। ওকে, আমি শুধু বলতে চাই যে অনেক সময় না মানে টাইমিং সব কিছু একসাথে মেলে না। আমার মনে হয় যে হাসো সিজন 7 এটা যে লাকি 7, এটা হলো আপনারাই এই লাকি 7-এর আমাদের গর্বিত করে। এদের সম্পর্কে কোনো কমেন্টস করবো না, প্লিজ এনজয় করতে দাও। শুধু 3টা ফায়ার দিয়ে দিই। একটা ওইখানে একটা মিস ছিল সুস্মিদের, তরুর ফায়ার দেওয়ানের বউ ছিল, যদি মারা যায়। শবনম ফারিয়া মানে বুকটা সত্যি ভরে গেল। মানে কি যে ভালো লাগা কাজ করছে আমি বোঝাতে পারবো না। এরকম একটা এপিসোড যখন হয়, মানে একটার পর একটা যখন এরকম হয়, মানে কি যে ভালো লাগে। শবনম ফারিয়া, প্রথমত ওর বাবা মার নাম আমরা কেউ ভুলতে পারি না, হ্যাঁ, তারপর এটাও আমরা ভুলতে পারি না। আজকে ও যে কথাগুলো বলছিল তার মধ্যে আমার মনে হচ্ছিল যে ও আমার আম্মুর কথা বলছে। সকালবেলা ফ্যানটা কেন বন্ধ করে আমি জানি না। সো খুব ভালো ছিল হৃদয়, খুব ভালো ছিল। কনস্ট্যান্টলি হৃদয় একটার পর একটা খুব ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে। তুষার খান, হাসতে হাসতে তো চোখে পানি আসে। ওর শুরু থেকে এত হাসছে যে আমি ঘেমে গেছি, হাসতে হাসতে ঘেমে গেছি, মানে বসতে নন স্টপ কি পারফরমেন্সটা দিয়েছে ও। অসাধারণ ছিল হৃদয়, এর থেকে আর বেশি বলার কিছু না। অসাধারণ, খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ধারাবাহিকভাবে এরকমভাবে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাওয়া খুবই আসলে কঠিন বিষয়। এই এপিসোডের প্রত্যেকে দুর্দান্ত ছিল। প্রত্যেককে আমি এখানে আসতে অনুরোধ করছি, প্লিজ চলে আসেন সবাই। দুর্দান্ত একটা এপিসোডের রেজাল্ট হতে চলেছে। আমি বলবো যে এই এপিসোডের রেজাল্টটা, এই পারফরমেন্সটা তৈরি করা যতটা ডিফিকাল্ট ছিল, এই এপিসোডের রেজাল্ট তৈরি করাও তেমন ডিফিকাল্ট ছিল আমাদের পরীক্ষকদের কাছে। ওকে, মানে জিনিসটা সত্যি কথা বলতে কি রনি, এই প্রথম এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে আমরা পড়েছি। কারণ আমরা জানি একটা পারফরমেন্স রেডি করতে কতটা এফোর্ট, কতটা মানে সময়, সব কিছু দেয়া লাগে। মানে আজকে বিশেষ করে শেষের 3জন, তরু, সুস্মিতে এবং জাহিদুল ইসলাম হৃদয়, 3 জনেরই পারফরমেন্স সেই লেভেলের, এত সুন্দর ছিল, আমাদের প্রত্যেকের মন হৃদয় সব ভরে গিয়েছে। এবং সত্যি আমরা তাদের কাছে কৃতজ্ঞ এত সুন্দর পারফরমেন্স দেওয়ার জন্য। আজকে আমরা এই 5 জনকে উইনার ঘোষণা করছি। এই 5 জন এসে ওর কাছ থেকে পুরস্কারটা নিয়ে নাও। 5 জন, ইয়া গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা দেখ, তোমরা সবাই রান্না করে খেও। আমরা এই পর্যায়ে ফলাফল পেয়ে গেছি, চলো মজা করি। এখানে যত বাচ্চারা আছে, কেউ হয়তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কেউ শিল্পী হবে, কেউ গান করবে, কেউ ফান করবে, কিন্তু কে কি করবে আমরা
কেউ জানি না। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু এ কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। ওকে, সবার জন্য জোরে একটা হাততালি হোক। এখানে সামনে দর্শক হিসেবে যে সকল বাচ্চারা ছিল সবাইকে অভিনন্দন। তোমরা মানুষের মতো মানুষ হবে, সেটাই আমাদের চাওয়া। প্লিজ এক দৌড়ে চলে যাও। দর্শক বিরতির পরে আবারও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। লাকি 7 কিন্তু বলছি, জানি না আজকে কার ভাগ্যে কি হতে চলেছে, কে কত দূর পৌঁছাতে পারবে। চতুর্থ রাউন্ড শেষ করে পঞ্চম রাউন্ডে কারা আমাদের সঙ্গে যাচ্ছে সেই ফলাফল আমার হাতে। ফলাফল এখনই প্রকাশ করব। যাদের নাম বলবো তারা সবাই এক দৌড়ে মঞ্চে চলে আসবেন। শুরুতে আসবেন জাহিদুল ইসলাম হৃদয়, আফনান আফ্রিদি, সুস্মিত দে, মেহেদি হাসান তরু, মোহাম্মদ রিয়াজউদ্দিন, মোহাম্মদ মহিবুল্লাহ, মোহাম্মদ আবিদ হাসান নীরব। 7 জন একসাথে এক দৌড়ে। ওকে, প্রত্যেকের বুকে সাহস, মনোবল, আশা করি সবকিছু ঠিকঠাক আছে। ওকে, এই 7 জনের জন্য করতালি হোক একটা জোরে। এই যে বুকে লেখা আছে পূর্ণদৈর্ঘ্য স্বপ্ন দেখা নিষেধ, কিন্তু এই 7 জনই পূর্ণদৈর্ঘ্য স্বপ্ন বুকে বেঁধেছে এবং তাদের ক্ষেত্রে কোনো নিষেধ নেই। তারা স্বপ্ন দেখবে এবং আপনাদের মন জয় করবে। পঞ্চম রাউন্ডেও সবার জন্য হাততালি, সবাই ফিরে যান। ওকে, ওকে, 7 জন ফিরে গেছে, আরো 7 জন আসবে। আমি যাদের নাম বলবো এক দৌড়ে মঞ্চে চলে আসবেন। সুমাইয়া নূর, রাবেয়া জামান অ্যাঞ্জেলা, ফাইজা হাসান শৈলী, স্বপ্নিল সোহেল, হুমায়ুন কবির, ইমন চাষা এবং ফাহিম আমান সোয়াদ। 7 জন প্লিজ। ওকে, মিনা, আমাদের এই হাসো সিজন 7-এর অন্যতম একজন ফাইজা হাসিন শৈলী, দুর্দান্ত পারফরমেন্স, চোখে লেগে থাকবে সেই মিনা। কিন্তু তিনি যে জাহাজে চড়েছিলেন সেই জাহাজটা তিনি ঠিকঠাক চালাতে পেরেছিলেন কিনা আপনি নিজে থেকে বলেন। সেই জাহাজে আপনি ঠিকঠাক হাল ধরতে পেরেছিলেন কিনা? পরপর 2টা পারফরমেন্স অনেক ভালো হয়েছিল, আর জাজদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল আমার থেকে। আমি চেয়েছিলাম ওই এক্সপেকটেশন লেভেলটা সবসময় মিট করতে, বাট স্যাডলি অর আনফর্চুনেটলি জাহাজটা ডুবে গিয়েছিল। ফাহিম আমান সোয়াদ, প্লিজ এক ধাপ। কি মনে হয় ঠিকঠাক ছিল? চেষ্টা করেছি, বিমানটা উড়েছিল হয়তো যত উঁচুতে ওড়ার কথা ছিল তত উঁচুতে ওড়েনি, তবে মেঘ ছুঁয়েছিল অবশ্যই, স্নিগ্ধতা ছিল, সবার মুগ্ধতা ভালোবাসা ছিল, আমার জন্য ওটুকু অনন্য। একজন প্লেনে এবং আরেকজন জাহাজে। আমাদের এই মঞ্চ থেকে, এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে পঞ্চম রাউন্ডে চলে যাচ্ছেন। ওকে, এখানে আর যে কজন আছেন 3-2-এ 5 জন। ওকে, পরবর্তী রাউন্ডে আমাদের সঙ্গে যাচ্ছেন যে কয়জন তাদের নাম আমি বলছি। ইমন চাষা, হুমায়ুন কবির এবং রাবেয়া জামান অ্যাঞ্জেলা। প্লিজ চলে যান। ওকে, এই 2 জন আপাতত থাকবেন, কাছাকাছি থাকবেন। আমি পরবর্তী যাদের নাম বলবো তারা চলে আসবেন মঞ্চে। পরবর্তী 7 জনকে মঞ্চে আসতে বলছি। সৈয়দ রিদওয়ান হোসেন বিপ্র, কাকন রায়, এনামুল হক, আল আমিন নীরব, তারেক মাহমুদ, রাইসা সুলতানা এবং আরিফ আহমেদ। প্লিজ চলে আসো। ওকে, আমি 7 জনের নাম বলেছি, 6 জন এসছে। তারেক মাহমুদ, তার পরীক্ষা, তিনি আসেননি, কিন্তু উনি বলেছেন যে আমার লোকজন থাকবে, ফলাফলটা আমাকে জানিয়ে দিন। এখানে যে কয়জন আছে দর্শকদের মনে সবারই জায়গা আছে।
সো আমি যে কয়টি নাম বলবো এই নামগুলো দেখলে প্রত্যেকেই বলবেন যে কেন 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 এ কেন বাদ গেল। আসলে আমাদের এই জার্নিতে সবাই সামনের রাউন্ডে এগিয়ে যেতে পারবে না, একটা নিয়ম তো আছে। রাইসা এক ধাপ সামনে। রাইসার বাবা কি আজকে এসছে? কারো প্রতি কোনো রাগ ক্ষোভ বা কিছু? না, কোনো রাগ ক্ষোভ কিছু নেই। আমি এখান থেকে অনেক ভালোবাসা নিয়ে যাচ্ছি, যদি যাই আমি অনেক ভালোবাসা নিয়ে যাব এবং অনেক কিছু শিখেছি, এটাই আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। ওকে, তার কোনো রাগ ক্ষোভ নেই, কিন্তু সামনের এপিসোডও পারফর্ম করার জন্য তার অনেক কস্টিউম জমা করা আছে, এটুকু খবর পেয়েছি। ওকে আরিফ, যদি কিছু বলো। আমি অনেক কিছু এখান থেকে শিখছি, যদি আমি চলে যাই আমার এই শিক্ষাটা ভবিষ্যৎ জীবনে অনেক কাজে লাগানোর চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থাকো এভাবে। বিপ্র ভাই, আপনি অন্যতম একজন এই সিজনের, এবং আপনার হাত ধরে অনেকে কমেডি জগতে এসছে, স্ট্যান্ড আপ কমেডি করছে, আপনি একটি কমেডি ক্লাবে লিড দিচ্ছেন, আপনি ফাউন্ডার মেম্বার। সো সেই জায়গা থেকে একই ক্লাবের আর কেউ টিকে থাকলে আর আপনি যদি ঝরে পড়েন, সেটা কতটুকু বেদনাদায়ক, কতটুকু কষ্টের? আমার মতে একদমই কষ্টের না, এটা আমি খুবই প্রাউডলি আমি খুশি হব যে একটা ক্লাব তৈরি করতে পেরেছি যেখান থেকে কেউ এসে আমাকে অতিক্রম করতে পেরেছে। এটা আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে বড় খুশি হবে। পঞ্চম রাউন্ডে যাচ্ছেন আলামিন, নীরব, রাইসা এবং আরিফ আহমেদ। প্লিজ দৌড়াতে দৌড়াতে প্লিজ। ওকে, খুবই কষ্টের নামগুলো বলা, এবং চূড়ান্ত বাস্তব হচ্ছে আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, এই 5 জনকে আমরা হারাতে চলেছি। এই 5 জন আমাদের সঙ্গে পরের রাউন্ডে যাচ্ছেন না, কিন্তু আপনারা আজীবন আমাদের সঙ্গে থাকবেন, এবং এই যে আমাদের দেশে যতগুলো কমেডি ক্লাব আছে সেগুলোর দরজা খোলা, হাসর দরজা খোলা, আপনারা অলওয়েজ ওয়েলকাম। আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। ওকে, কেউ কিছু একটু? আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, যদি পরের রাউন্ডে মানে যাওয়ার সুযোগ হতো তাহলে হয়তো বা আরও ভালো আমার বেটার যেটা মানে বেস্ট যেটা মানে দিতে চেষ্টা করতাম আমি, হয়তো বা হয়নি, আমার সেটা লাগছিল না। কিন্তু এই যে একটা নতুন স্টেজ, নতুন অভিজ্ঞতা, নতুন মানুষদের সাথে মেশা, বিশেষ করে আমাদের গ্রুমার যারা ছিল ওরা অনেক ভালো, মানে অনেক হেল্পফুল। এছাড়া হয়তো মানে স্টেজ থেকে আজকে চলে যাচ্ছি, এটার জন্য বেশি যতটা না খারাপ লাগছে ততটা খারাপ লাগছে যে তাদের সাথে আর মানে শেষ পর্যন্ত থাকার ইচ্ছা ছিল, হয়তো সেটা হবে না আমার। হয়তো নতুন কোনো স্টেজে আবার নতুন কোনোভাবে আবার আপনাদের সাথে দেখা হবে, সবাইকে অনেক বেশি মিস করব। ওকে, আমি শুধু এই 5 জনকে বলতে চাই যে খুব শীঘ্রই শুরু হবে ওয়াইল্ড কার্ড এপিসোড। সেই এপিসোডে আশা করি আপনাদের মধ্যে থেকে কাউকে না কাউকে আমরা পাবো, এবং চূড়ান্ত ফাইটে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। সো ভেঙে পড়লে চলবে না, আপনাদের মুখ আবারও দেখতে চাই। আপাতত আমাদের বিচারকদের হাত থেকে পুরস্কার নিতে হবে আপনাদেরকে। প্লিজ সবাই চলে যান প্লিজ। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নেব, কিন্তু এই যে 5 জনকে আমরা হারালাম প্রত্যেকের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সুনামগঞ্জের ছেলে কাকন রায় আমাদের হৃদয়ে থাকবে সুমাইয়া নূর রংপুর থেকে যে এসেছিল, রং ছড়িয়েছে, এনামুল হক সাতক্ষীরার ছেলে আমাদের বুকের মধ্যে রয়েছে। এছাড়াও অন্যতম 2 জন এখানে যে রয়েছে, বিপ্র ভাইয়ের কমেডি ক্লাবে আমরা কমেডি শিখতে যাব, যেখান থেকে তিনি আরও স্ট্যান্ড আপ কমেডিয়ান তৈরি করবেন, এবং সেই কমেডিয়ানরা আসবে হাস্য সিজন 8-এ। লিড দেবে আমাদের বিপ্র ভাই এবং তার সোলজারদের আমরা দেখতে চাই, এবং সবাই এসে বলবে আমি বিপ্র ভাইয়ের স্টুডেন্ট। একটা জোরে হাততালি বিপ্র ভাইয়ের। এবং সেই সাথে বলছি যে আমরা একটা শিল্পে পিছিয়ে রয়েছি পুরো বাংলাদেশে, সেটা হচ্ছে ভেন্টিলিকুইজম। এটা বহির্বিশ্বে অনেক চর্চা হয়, এবং সেই পুতুলের মধ্যে দিয়ে অনেক কিছু প্রকাশ করা হয় যেটা সাধারণ মুখ দিয়ে বলা যায় না। সো ওস্তাদ স্বপ্নীল সোহেল আমাদের ওস্তাদ হয়ে থাকবেন, তার জন্য শুভকামনা।
সেই সাথে প্রিয় দর্শক আমি বলতে চাই যে এই মঞ্চ থেকে তারা চলে যাচ্ছেন, কিন্তু আপনাদের হৃদয়ে যারা রয়েছে সেই হৃদয়ের জায়গাটুকুতে যেন কোনো কমতি না হয় প্রত্যেকের ফিরে আসার। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেক বৃহস্পতি এবং শুক্রবার রাত ঠিক 9:30 হাজির হব। যারা পরবর্তী রাউন্ডে গেল তাদেরকে নিয়ে অপেক্ষা করুন, চোখ রাখুন এনটিভির পর্দায়। আজকের মতো বিদায়।